আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছে আখতারুজ্জামান টিটন। শুরুতেই সংবাদ শিরোনাম। নিষেধাজ্ঞা প্রত্যাহার করে বাংলাদেশিদের জন্য ভিসা চালুর অনুমোদন দিচ্ছে ওমান সরকার। পাওয়া যাবে 12 ক্যাটাগরির ভিসা। কুয়েতে প্রতি মাসে গড়ে 14 জন প্রবাসী মারা যাচ্ছেন স্ট্রোক কিংবা দুর্ঘটনায়। বিনা খরচে লাশ দেশে পাঠানোর দাবি রেমিটেন্স যোদ্ধাদের। এবং সমঝোতা স্মারক সই, বাংলাদেশি কর্মী নেবে জর্ডান। দক্ষতা বৃদ্ধিতে প্রস্তুতি নেওয়ার পরামর্শ কমিউনিটি নেতাদের। শিরোনাম শুনছিলেন দর্শক। বাংলা টিভি লাইভ দেখতে ভিজিট করুন facebook.com/banglatv live news। এবারে বিস্তারিত। মালয়েশিয়ায় কর্মী প্রেরণ করতে না পারার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। এ সংকট তৈরির পেছনে যে বা যারা জড়িত তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। শনিবার দুপুরে সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা পরিদর্শন ও মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। মালয়েশিয়ান গভর্নমেন্টকে লিখেছি যে আমাদেরকে টাইম বাড়ানো দেওয়ার জন্য, টাইম বৃদ্ধি করার জন্য। এখনো সেটার উত্তর আসে নাই। আমাদের এমবেসি কাজ করে যাচ্ছে, মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। আমরা আশা করতেছি যে বা যারা এই সংকট সৃষ্টি করার পিছনে দায়ী, তদন্ত কমিটি হবে। তদন্ত কমিটির মাধ্যমে যাদের বিরুদ্ধে এই সমস্ত জিনিস উঠে আসবে তাদের বিরুদ্ধেই আমরা ব্যবস্থা গ্রহণ করব, শাস্তিমূলক ব্যবস্থা করব। নিষেধাজ্ঞা প্রত্যাহার করে বাংলাদেশিদের জন্য 12 ক্যাটাগরিতে ভিসা চালু করতে যাচ্ছে ওমান। বুধবার টাইমস অফ ওমান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ওমান প্রতিনিধি পলাশ শীল জানান, বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের চেয়ারম্যান সিরাজুল হককে উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ওমান সরকার 12টি ক্যাটাগরিতে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা চালু করবে। 12টি ক্যাটাগরির মধ্যে রয়েছে ফ্যামিলি ভিসা, জিসিসি দেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য ভিজিট ভিসা, চিকিৎসক ভিসা, প্রকৌশলী ভিসা, নার্স ভিসা, শিক্ষক ভিসা, হিসাবরক্ষক ভিসা, বিনিয়োগকারী ভিসা এবং সব ধরনের অফিসিয়াল ভিসা। এর আগে 2023 সালের অক্টোবর থেকে বাংলাদেশিদের জন্য ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করে ওমান। এরপর থেকেই দেশটিতে বাংলাদেশি নাগরিকদের আগমন 50%-রও বেশি কমেছে। আর তাই বাংলাদেশি নাগরিকদের জন্য আংশিকভাবে ভিসা চালুর সিদ্ধান্ত নিয়েছে ওমান। কুয়েতে প্রতি মাসে গড়ে 13 থেকে 14 জন বাংলাদেশির মৃত্যু হচ্ছে বিভিন্ন কারণে। এর মধ্যে রয়েছে কর্মক্ষেত্রে দুর্ঘটনা বা স্ট্রোকজনিত কারণে। তবে মারা যাওয়া প্রবাসীদের দেশে পাঠাতে বিপাকে পড়তে হয় প্রবাসী কমিউনিটিকে। এক্ষেত্রে দূতাবাসের সহযোগিতার পরিমাণ অত্যন্ত নগণ্য। তাই সম্পূর্ণ বিনা খরচে প্রবাসীর লাশ দেশে পাঠানোর আহ্বান রেমিটেন্স যোদ্ধাদের। কুয়েত থেকে আহজুবেদের উপস্থাপনায় বাংলা টিভির নিয়মিত আয়োজন প্রবাসী বাংলার মুখ টকশোতে উঠে আসে এসব তথ্য। আরও জানাচ্ছেন সর্দার রাজীব। জীবিকার তাগিদে কুয়েতে বসবাস করছেন প্রায় 3 লাখ বাংলাদেশি। কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা হাসি ফোটাচ্ছেন প্রিয়জনের মুখে, সেই সাথে দেশের আর্থসামাজিক উন্নয়নেও রাখছেন গুরুত্বপূর্ণ অবদান। তবে নানান কারণে দেশটিতে মারা যাওয়া এই জীবন সংগ্রামীদের নিয়ে বিড়ম্বনায় পড়েন সহকর্মীরা। অসহায়ত্বের কারণে অনেক পরিবারই পারে না প্রিয়জনের লাশ দেশে নিতে, আর তাদের সেবায় কাজ করছে বাংলাদেশ কমিউনিটি সহ বিভিন্ন প্রবাসী সংগঠন। আমাদের সাধ্য অনুযায়ী আমরা এখন পর্যন্ত অফিসিয়ালি 32টা মরদেহ দেশে প্রেরণ করতে সক্ষম হয়েছি বাংলাদেশ কমিউনিটির মাধ্যম দিয়ে। দূতাবাসের অনেক মরদেহ পাঠানোর ব্যাপারে সহযোগিতা ছিল। ওনারা আমাদের একটা অংশ দূতাবাসের বক্সের ব্যাপারে 99 দিনার দিয়ে থাকেন। বাকি টাকাটা আমরা বাংলাদেশ কমিউনিটি ব্যবস্থা করে মরদেহ দেশে পরিবারের কাছে হস্তান্তর করেন। এদিকে প্রবাসীর লাশ দেশে পাঠাতে পোহাতে হয় নানা আইনি ঝামেলা, ফলে আরও ভোগান্তি বাড়ে দেশটির প্রবাসী নেতাদের। এক্ষেত্রে বাংলাদেশ দূতাবাসকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান প্রবাসী বাংলাদেশিদের। লাশ পাঠানোর ক্ষেত্রে কিন্তু অনেকগুলা পদক্ষেপ আমি যতটুকু জানি
এতে আপনাকে সরকারিভাবে আপনার অনুমতি নিতে হয়, আপনার ডেথ সার্টিফিকেটের জন্য আপনাকে ডেথ সার্টিফিকেট লাগে, তারপর এম্বাসি, প্লেন ভাড়া। এখানে একজন লোক যখন কি মারা যায় তখন তার হয়তো অনেকে আত্মীয়-স্বজন থাকে না, বা তার টাকা পয়সা কোথায় আছে, সে কোন কোম্পানিতে কাজ করতো, কেউ কিন্তু সেটা জানে না। সো এটা বাংলাদেশ কমিউনিটি বা যে সংগঠনগুলো আছে তাদেরকে ওইটা খুঁজে বের করা। দেশে পাঠানোর ঝামেলায় অনেক প্রবাসীর লাশ কুয়েতে দাফন করা হয়, তাই সরকারি খরচে লাশ প্রিয়জনের কাছে পাঠানোর আহ্বান রেমিটেন্স যোদ্ধাদের। আমরা আশাবাদী আপনাদের মাধ্যম দেয়া বাংলাদেশ দূতাবাস, মানবিক দূতাবাস ওনারা পদক্ষেপ নেবেন যে মরদেহগুলো যাতে সরকারের খরচে অথবা দূতাবাসের খরচে দেশে পাঠানো হয়। সর্দার রাজীব, বাংলা টিভি, নিউজ ডেস্ক। গৃহকর্মী সহ অন্যান্য খাতে দক্ষ শ্রমিক নিতে জর্ডানের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। দেশটির রাজধানী আম্মানে শ্রম মন্ত্রণালয়ে সমঝোতা স্মারক সই হয়। আম্মানস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত নাহিদা সুবাহান ও জর্ডানের পক্ষে জর্ডান শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রী নাদিয়া আল রাও আবদেহ সমঝোতা স্মারকে সই করেন। জানানো হয়, জর্ডানের বিভিন্ন লাইসেন্সপ্রাপ্ত এজেন্সি এবং বাংলাদেশি লাইসেন্সপ্রাপ্ত এজেন্সির সহায়তায় বাংলাদেশ থেকে দক্ষ গৃহকর্মী নিয়ে আসতে পারবে। এক্ষেত্রে এজেন্সিগুলোকে অবশ্যই দুই দেশের জনশক্তি রপ্তানি বিষয়ক কর্তৃপক্ষের অনুমতি ও অন্যান্য নিয়মনীতি অনুসরণ করতে হবে। আর কর্মী ও মালিকের মধ্যে একটি অফিসিয়াল চুক্তিনামা থাকতে হবে। এছাড়াও এই সমঝোতা স্মারকের ভিত্তিতে জর্ডানে অন্যান্য খাতে দক্ষ নারী ও পুরুষ কর্মী আসতে পারবে। বিশ্ব বাংলা এবার একটা বিরতি, ফিরে আসার পর অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। উচ্চশিক্ষায় জার্মানিতে বাড়ছে বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা। IELTS ছাড়াও ভর্তির সুযোগ দিচ্ছে কিছু বিশ্ববিদ্যালয়। বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। উন্নত দেশগুলোর মধ্যে শিক্ষার দিক দিয়ে সেরা দেশ হিসেবে ধরা হয় জার্মানিকে। সবচেয়ে কম খরচে উচ্চশিক্ষার জন্য অনেকেরই অন্যতম পছন্দের দেশ এটি। বর্তমানে কিছু বিশ্ববিদ্যালয়ে IELTS ছাড়াই ভর্তির সুযোগ দিচ্ছে। তবে ভর্তি হতে হলে দরকার দেশটির ভাষা দক্ষতার প্রমাণ। বর্তমানে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এ সুযোগ চলমান রয়েছে। মাহমুদ রুবেলের প্রতিবেদনে বিস্তারিত। তথ্য প্রযুক্তিতে অগ্রসর জার্মানি শিক্ষাসহ নানা দিক দিয়ে ইউরোপের শীর্ষস্থানীয় দেশ। বিশেষ করে দেশটির শিক্ষা ব্যবস্থা অত্যন্ত আধুনিক ও যুগোপযোগী। জার্মানির বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে 20 লাখের মধ্যে 12% বেশি বিদেশি শিক্ষার্থী পড়াশোনা করেন। সম্প্রতি জার্মানির কিছু বিশ্ববিদ্যালয়ে IELTS ছাড়াই ভর্তির সুযোগ দিচ্ছে। তবে সেসব বিশ্ববিদ্যালয়গুলোতে IELTS এর বিকল্প জার্মানি ভাষা দক্ষতার একটি পরীক্ষা নেওয়া হচ্ছে। এমন কয়েকটি জার্মান বিশ্ববিদ্যালয় হলো ইউনিভার্সিটি অব কাইসারস্লাটার্ন, ইউনিভার্সিটি অব সিয়েজেন, ফ্রি ইউনিভার্সিটি অব বার্লিন, ইউনিভার্সিটি অব গিজেন, ইউনিভার্সিটি অব কোবলেন্স অ্যান্ড ল্যান্ডিউ এবং অ্যাসলিনজেন ইউনিভার্সিটি অব অ্যাপ্লয়েড সায়েন্সেস সহ অনেক। সুনামধন্য বিশ্ববিদ্যালয়, বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা, সময় উপযোগী বিষয়, ইতিহাস ও ঐতিহ্য মিলিয়ে কেবল বাংলাদেশ নয়, বর্তমানে পৃথিবীব্যাপী শিক্ষার্থীদের কাছেই ইউরোপের দেশগুলোর মধ্যে পছন্দের বিবেচনায় সম্ভবত সবচেয়ে এগিয়ে জার্মানি। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক। ঢাকা দক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকের দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। লন্ডনের একটি কমিউনিটি সেন্টারে এ আয়োজন করা হয়। সংস্থাটির উন্নয়ন ধারাবাহিকতা রক্ষার প্রত্যয়ের কথা জানিয়েছেন নবনির্বাচিত নেতৃবৃন্দ। লন্ডন ব্যুরো চিফ চৌধুরী মুরাদের প্রতিবেদনে বিস্তারিত। ঢাকা দক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকের দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রবিবার পূর্ব লন্ডনের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহসভাপতি রুহুল আমিন সেলিম। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক ইয়ামিন রুহুল হোসেন দিদার।
এতে আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন কোষাধ্যক্ষ মোহাম্মদ শামীম আহমেদ। গর্বের সাথে বলতে পারি বিগত বছর আমাদের টার্মে ঢাকা উন্নয়ন সংস্থা আমাদের এলাকায় অনেক কিছু অবদান রেখেছেন। এই দেশে উন্নয়নমূলক একটা ঘর আমরা ফ্রিহোল্ড কিনতে পেরেছি। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এলাকাবাসী যারা আমাদেরকে এই ঘর ফ্রিহোল্ড কেনার জন্য সাহায্য এবং সহযোগিতা করেছেন। আমরা আছে দুইটা দায়িত্ব পালন করে গেছি। বিশেষ করে আমরা ঢাকা দক্ষিণ হাউস প্রজেক্ট যারা সাপোর্ট করিয়া গেছেন তারারও বিশেষ ধন্যবাদ। আর এই হাউস প্রজেক্টটা হয়েছে গিয়ে আমরা মেম্বার হল ফি প্লাস স্পেশাল কন্ট্রিবিউশন। এ সভায় 2024-26 মেয়াদে আব্দুল লতিফ নিজামকে সভাপতি, আব্দুল বাসির সাধারণ সম্পাদক ও জাকির হোসেনকে কোষাধ্যক্ষ করে 27 সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আমিনুর খান ইমরান। এ সময় তাকে সহযোগিতা করেন অপরাপর নির্বাচন কমিশনার নিজামুদ্দিন নজরুল ও খয়রুল আলম। ঢাকা দক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকের আজকের সাধারণ সভায় এবং নির্বাচনে আমাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় আমি ঢাকা দক্ষিণ উন্নয়ন সংস্থার সকল সম্মানিত সদস্য, সংশ্লিষ্ট সকলকে এবং ঢাকা দক্ষিণবাসীকে কৃতজ্ঞতা জানাই। আমার প্রত্যাশা থাকবে আপনারা সকলের সর্বাত্মক সহযোগিতায় আগামী দিনে একসাথে পথ চলব এবং সকলের সহযোগিতা কামনা করি। আমার ঢাকা দক্ষিণ উন্নয়ন সংস্থা ট্রেজারার বানাইয়া দিয়া দিচ্ছেন আপনারা সবে। আমি আশা করি চেষ্টা করবো আপনারা সবর দায়িত্ব ঠিকমতো পালন করতাম পারি। আমরা 3 জন মিলিয়া আজকে ঢাকা দক্ষিণ উন্নয়ন সংস্থার 2024-2026 সালের নতুন কমিটি আমরা নির্বাচিত ঘোষণা করলাম। আমরা আশা থাকবো যে এই নতুন যে কমিটি নির্বাচিত হয়েছে তাইনো আগামী 2 বছরে খুব উন্নয়নমূলক কাম তাইতেন করিয়া যাইবা আমরা আশা করি। এ সভায় সাবেক নেতৃবৃন্দ সংস্থার নিজস্ব প্রপার্টি ক্রয় ও উন্নয়ন সহযোগিতার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে স্বীকৃত সনদ প্রদান করেন। এর সাথে সংস্থার উন্নয়ন ধারাবাহিকতা রক্ষায় প্রত্যয় ব্যক্ত করেন নতুন নেতৃবৃন্দ। উল্লেখ্য, এ সভা চলাকালে বাংলাদেশ থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ নুরুদ্দিন শানুর মিয়া। ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ উন্নয়ন সংস্থার আজকে নির্বাচন অনুষ্ঠিত হলো। এই নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব এসেছে। এই সংস্থাকে এবং এলাকার উন্নয়নে নতুন নেতৃবৃন্দ বিশেষ ভূমিকা রাখবেন এমনই প্রত্যাশা রাখেন উপস্থিত অতিথিবৃন্দ। চৌধুরী মোরাদ, বাংলা টিভি নিউজ, লন্ডন। শেষ করব বিশ্ব বাংলা যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। নিষেধাজ্ঞা প্রত্যাহার করে বাংলাদেশিদের জন্য ভিসা চালুর অনুমোদন দিচ্ছে ওমান সরকার। পাওয়া যাবে 12 ক্যাটাগরির ভিসা। কুয়েতে প্রতি মাসে গড়ে 14 জন প্রবাসী মারা যাচ্ছেন স্ট্রোক কিংবা দুর্ঘটনায়। বিনা খরচে লাশ দেশে পাঠানোর দাবি রেমিটেন্স যোদ্ধাদের। সমঝোতা স্মারক সই, বাংলাদেশি কর্মী নেবে জর্ডান। দক্ষতা বৃদ্ধিতে প্রস্তুতি নেওয়ার পরামর্শ কমিউনিটি নেতাদের। এবং উচ্চশিক্ষায় জার্মানিতে বাড়ছে বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা। IELTS ছাড়াও ভর্তির সুযোগ দিচ্ছে কিছু বিশ্ববিদ্যালয়। এই ছিল বিশ্ব বাংলার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।